হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার পরীক্ষা দেওয়ার জার্নি, কিভাবে আমি নীলফামারী স্টেশন থেকে আমার পরীক্ষার কেন্দ্র পর্যন্ত গেলাম। তো আশা করি তোমাদেরকে ভিডিওটা অনেক ভালো লাগবে। তো আজকে আমি তোমাদেরকে মূলত আমি এখন যে জায়গায় দাঁড়িয়েছি সেটা জানো, এটা হচ্ছে একটা টং, যেটা আমার আব্বু বানাইছে। अच्छा। আম্মু এখানে ছিলাম, তো আমরা জাস্ট এদিকে একটু গেছিলাম, সাথে সাথে নিয়ে গেল একটা ম্যাজিক। তারপরে হচ্ছে আমাদের আবার ওই যে ওইদিকে ফাঁকা, ওই দিক দিয়ে আবার শেয়াল এসে নিয়ে যায়। থাক, দোয়া করি আমার জন্য যেন আমি ভালোভাবে পরীক্ষা দিই। এবং হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হৃদয়। তো কেমন আছো তোমরা সবাই? তো আজকে হচ্ছে 9 তারিখ। তো আমি তোমাদেরকে এর আগের ব্লগে বলে দিয়েছি যে যেহেতু আমি পড়াশোনার পাশাপাশি চাকরির প্রিপারেশন নিচ্ছি, তো তোমরা হয়তো যারা আমার আগের ব্লগ দেখছো তারা জানো যে আমার 10 তারিখ এবং 11 তারিখ পরীক্ষা আছে চাকরির, এবং তা হচ্ছে ঢাকায়। তো এই জন্য আজকে যেহেতু 9 তারিখ, তো আজকে আমার ট্রেনে আছে সন্ধ্যা, সন্ধ্যা না, এক কথায় রাত 8টা 40-এ আমার ট্রেন আছে। কেননা কালকে আমার পরীক্ষা, সেই জন্য খুব তাড়াতাড়ি আজকে রেডি সেডি হয়ে সব। আজকে ব্লগটা একটু অন্যরকম হতে যাচ্ছে, কেননা আমি যেহেতু লাইফস্টাইল ব্লগ শেয়ার করি যে প্রতিদিন কি হচ্ছে সেগুলা। তো যেহেতু ভাবলাম যে যেহেতু আমি 9 তারিখে ঢাকা যাবো আর 10 তারিখে যেহেতু আমার পরীক্ষা, তো লাইফস্টাইল ব্লগ যেহেতু দেই আমি, তো হচ্ছে যে সেই জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব, কোথায় আমার পরীক্ষা হচ্ছে, পরীক্ষা কেমন দিলাম এবং কিভাবে গেলাম। কেননা আমার যে পরীক্ষার সেন্টার গুলো বলেছে সেটা হচ্ছে, একটা হচ্ছে জাহাঙ্গীর গেট, এবং সেটা বিএফ শাইন কলেজ। আমি কখনো হয়তো কোথাও কোনোদিনও যাইনি সেগুলো জায়গায়। তো জীবনে প্রথমবার সেই জায়গায় যাব পরীক্ষা দিতে, তাও আবার একা। তো সেই বিষয়গুলো শেয়ার করব। আমার 10 তারিখে পরীক্ষা আছে একটা, এবং সেটা হচ্ছে যে তোমার ওই যে বললাম যেটা বিএফ শাইন কলেজ জাহাঙ্গীর গেটে। এবং আমার ভাগ্যটা ভালো যে আবার 11 তারিখে একটা আবার পরীক্ষা পড়ছে ডেট, সেটাও আমি তোমাদেরকে বলেছি আমার আগের ব্লগে। তো 11 তারিখে আবার পরীক্ষা আছে আমার বিটিসিএল আইডিয়াল স্কুল, এবং সেটা হচ্ছে মগবাজার। তো সেখানে 10 তারিখে যেহেতু পরীক্ষা এবং 11 তারিখ, তো 10 তারিখে আবার আমি ওইখান থেকে আবার আমার এক আন্টির বাসা, যার কথা তোমাকে বলেছিলাম যে আমি ঢাকায় যার বাসায় ছিলাম, এবং যে দিনাজপুর যে গেলাম, আমার খালাতো ভাই ইভান অসুস্থ, তো সেই আন্টির বাসা যাব। কেননা আঙ্কেল ওখানে চাকরি করে, আঙ্কেল ওখানে আছে। আন্টি যেহেতু আমার খালাতো ভাই অসুস্থ, সে দিনাজপুরে থাকার কারণে ওখানে আমাকে 10 তারিখে রাতটা গিয়ে থাকতে হবে, কেননা আঙ্কেল জয়দেবপুর যে স্টেশন আছে সেখানেই থাকে। এবং ওখান থেকে আমার যে পরীক্ষার যে সেন্টার, এক কথায় যে বিটিসিএল আইডিয়াল স্কুল এবং মগবাজার, সেটা কমলাপুর থেকে কাছেই। তো আঙ্কেলের বাসা থেকে, মানে এক কথা জয়দেবপুর স্টেশন থেকে কমলাপুর খুব সহজেই আসতে পারবো। তো এই জন্য ওই দিন রাতটা ওখানেই থাকবো। এবং তার পরের দিন একদম যে মগবাজারে যে বিটিসিএল আইডিয়াল স্কুলের পরীক্ষা আছে, তো সেই পরীক্ষা দিয়ে একদম বাসায় আসবো। তো সেই জার্নিটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো আশা করি তোমাদেরকে এই ব্লগটা ভালো লাগবে। তো আমি এখন যে জায়গায় দাঁড়িয়েছি সেটা জানো, এটা হচ্ছে একটা টং, যেটা আমার আব্বু বানাইছে। কারণ এখন যেহেতু গরমকাল, আর এখন বর্তমানে যে লোডশেডিং দাঁড়াইছে বিশেষ করে তেল সংকটের জন্য। তো আমাদের, আরো আমরা গ্রামে থাকি, আর আমাদের গ্রামে এমনিতেই তো গরমের সময় আসলে প্রচুর লোডশেডিং, বিশেষ করে রাতে তো থাকেই না, তার উপর আবার যেহেতু তেল সংকট। তো দিনে মনে হয় 8 ঘন্টাও থাকতেছে না, 1 ঘন্টা কারেন্ট আছে, তো 2-3 ঘন্টার কোনো খোঁজ খবর নেই। তো এই জন্য আমাদের সময় কাটানোর জন্য, এবং এটা যেহেতু তোমাদেরকে আমি আগেই বলেছি যে এটা হচ্ছে আমাদের একটা উঠোন, এই যে দেখো। তো যেখানে আমি তোমাদেরকে আগে, যারা তোমরা আমার আগের ব্লগ গুলো দেখেছো, তো তারা যেন আমার যে সময় কাটে বিশেষ করে হাঁস মুরগি এগুলোকে দেখে। তো এখানে বসে তাদেরকেও দেখা হয় এবং নিজেরও আড্ডা, নিজেরও সময় কাটে। তো আমার আজকে ট্রেন হচ্ছে তোমার 8টা 40-এ নীলসাগর এক্সপ্রেসে। তো আমি সন্ধ্যার সময় হয়তো বের হব। আর আজকেও দেখো আকাশটা হালকা হালকা বৃষ্টি পড়তেছে। তো কেন জানি না আমার সাথে এরকম হচ্ছে। তোমরাও হয়তো বলবে যে যেদিনে বৃষ্টি হয় সেদিনে আমাকে ব্লগ করতে হবে, আসলে এটা না। আমি যেহেতু লাইফস্টাইল ব্লগ করি, আমার নির্দিষ্ট কোনো টপিক থাকে না, যেদিন যা ঘটে আমার সাথে, মানে যখন যেটা হয় সেই বিষয় নিয়ে আমি ব্লগ করি। তো আজকে যেহেতু আমি ঢাকা যাব, কারণ আমার আগে ফিক্স ছিল যে আমি যেহেতু 9 তারিখে টিকিট কাটছি, 10 তারিখে আমার পরীক্ষা। তো 9 তারিখে যে পানি হবে সেটা কে জানতো, তাই না? তো আজকেও ব্লগ স্টার্ট করেছি, আজকেও আবার বৃষ্টি, আকাশটা খারাপ। আর এখন যেহেতু অলমোস্ট প্রায় 12টা বাজে, কেননা সকাল থেকে একটু পড়াশোনা করতেছি, রিভাইজ দিচ্ছি। কারণ এই পরীক্ষাটার জন্য আমি অনেক কষ্ট করেছি এবং চাচ্ছি না যে কোনোভাবে বাজে দিই। তো দেখি কি আছে আমার কপালে। আর বিশেষ করে এখন যেহেতু আবার আকাশটা খুব মেঘলা এবং খুব বাতাস হচ্ছে, তো কারেন্টও আবার নাই। তো ভাবতেছি যে পরে কি হয় না হয়, এই জন্য আগেই ব্লগ যেহেতু বানাবো আজকে, তো ব্লগের ইন্ট্রোটা শুট করে নিই, কেননা লোডশেডিং আবার ফোনে চার্জ থাকে কিনা, এবং তার উপর যদি বৃষ্টি হয় তো শুট করা হবে না। তো এই জন্য আমি এদিকে আসলাম।
ব্লগ শুট করতে, এবং তার উপর আবার আম্মু ওইদিকে আমাকে আমাদের হাঁসের যে বাচ্চাগুলো আছে সেগুলোর পাহারাও দিচ্ছি। তোমাদের সাথে আমি আরো একটা স্যাড নিউজ শেয়ার করি, সেটা হচ্ছে যে এত ভালো করে দেখার পরেও আমি তোমাদেরকে এর আগের ভাগে যখন বলেছিলাম যে আমাদের দুইটা বাচ্চা শিয়াল নিয়ে গেছে, হাঁসের বাচ্চা, এবং তো দেখাশোনা করার পরেও আমাদের আরো দুইটা হাঁসের বাচ্চা শিয়াল নিয়ে গেছে। তো খুবই খারাপ, এই জন্য আম্মুরও মন খারাপ। কেননা আমাদের ছোটবেলায় কোনো হাঁসের বাচ্চা নষ্ট হয়নি, বিশেষ করে যখন বড় হয়েছে আর একটু হলেই আমাদের বড় হয়ে যাবে আর কিছুদিন দেখলেই। তো এখন যদি এসব বাচ্চাগুলা নিয়ে যায় তো কেমনটা লাগে। আর বিশেষ করে এত কষ্ট করে যত্ন করে সারাদিন দেখি, পুকুরে ছাড়ি, খাওয়াই, তো যদি যায় কেমনটা লাগে, তাই না? এই যে আমার পিছনে হচ্ছে হাঁসের বাচ্চা, এই যে। তো আমাদের হাঁসের বাচ্চা তোমাদেরকে আমি আগেও বলেছি যে আমরা নিয়েছিলাম হচ্ছে 20টা, তো এখন আছে মাত্র মানে 9টা আছে ভালো। তো তার মধ্যে আবার দুইটা আছে, সর্বমোট 11টা বাচ্চা আছে। 11টার মধ্যে দুইটা আবার অসুস্থ, ওরা বাঁচবে কিনা ঠিক ঠিকানা নাই, ওদের আবার অসুখ, কি যে অসুখ ধরছে আল্লাহ জানে, সুস্থ হয় না, মারাও যায় না। আর 9টা সুস্থ আছে। তো 9টার মধ্যেও আবার দুইটা অলরেডি আবার শিয়াল নিয়ে গেছে। তো কি যে হবে জানি না। আমাদের এদিকে এখন না শেয়াল আর বিশেষ করে এক বিড়াল একটা, যেটা আমরা গ্রাম্য ভাষায় বারো বিলাই বলে থাকি, জানি না ওটার আসল নাম কি, খুবই উপদ্রব। কারণ আমাদের এদিকে হচ্ছে পুরা ফাঁকা, কোনো আশেপাশে বাড়ি নেই। এই যে দেখো আমার পিছনে, ওই যে আরো আমাদের এদিকে হচ্ছে আমাদের উঠোনের সাথে যেখানে আমরা হাঁস মুরগি এক কথা রাখি, কেননা আমাদের এইদিকেই উঠোন, ওইদিকে আমাদের বেশি জায়গা নেই। তো আমাদের উঠোনের এইদিকেই হচ্ছে তোমার ধান ক্ষেত। তো এই ধান ক্ষেতের আবার ওই যে কর্নারে সবসময় বিড়াল আর বেজি এসে অপেক্ষায় থাকে যে কখন আমরা বাইরে যাই আর কখন এসে নিয়ে যায়। একদিন আমি আর আম্মু এখানে ছিলাম, তো আমরা জাস্ট এদিকে একটু গেছিলাম, সাথে সাথে নিয়ে গেল একটা বেজি। তারপরে হচ্ছে আমাদের আবার ওই যে ওইদিকে ফাঁকা, ওই দিক দিয়ে আবার শেয়াল এসে নিয়ে যায়। তো যেহেতু আজকে ঢাকা যাব, আজকে অনেক কাজ আছে আমার, বিশেষ করে ব্যাগ গোছাবো, কারণ যেহেতু একদিন থাকবো এবং ঢাকা শহরে গেলে তো অনেক কিছুরই প্রয়োজন হয়। যেমন ভালো মতো আগে অ্যাডমিট টাডমিট এগুলো গোছাবো, তারপরে হচ্ছে একটু কাপড় নিব বা একটা ব্যাগ নিব সাথে, ঢাকা যাবো এই জন্য ব্যাগ ট্যাগ গোছাইলাম। সকাল থেকে একটু রিভাইজ দিলাম, কারেন্ট অ্যাফেয়ার্স পড়লাম, সাম্প্রতিক গুলো একটু পড়লাম। তারপরে হচ্ছে জুতা একটু দিলাম, শুকাইতে দিলাম। তো এগুলাই রেডি টেডি হলাম। এখন এক কথায় সন্ধ্যার দিকে আব্বু আমাকে রাখে আসে প্রত্যেকবারই, তো স্টেশন। তো দেখি যে আব্বু আজকে নিয়ে যায় কিনা, কেননা আব্বুর বর্তমানে একটু আমাদের ক্রাইসিস আছে, তোমরা হয়তো জানো। আর যেহেতু এখন তেল সংকট, আব্বুর গাড়িতেও তেল নেই, তো এই জন্য হয়তো আমাকে নিজেও যেতে হবে। তো আমি যতদূর সম্ভব আব্বুকে রিকোয়েস্ট করবে যেন আমাকে আব্বু রাখে আসে, কেননা স্টেশনে গিয়ে আর অনেক দরকার হয়। তোমাদের সাথে সেটাও শেয়ার করি। কেননা সেখানে আমার ফোনের বেশি, মানে আমার ফোনে বর্তমানে ব্যালেন্স নেই, তো সেখানে রিচার্জ দিতে হবে। আর তারপরে কিছু খাবার টাবার এগুলো আমি নিজেও নিতে পারবো, কিন্তু আমার আব্বু, আমি চাই যে আমার আব্বু এগুলো নিয়ে দিক, কারণ আব্বু দেখুক বিষয়গুলো। আজকে দোয়া করতেছি যেন আজকেও যেন বৃষ্টিটা না আসে, এরকমই যেন আবহাওয়াটা থাকে, কেননা বৃষ্টি আসলে আমাদের অনেক ক্ষতি হবে। তোমাদেরকে একটা কথা বলি, আমি আমি তোমাদেরকে আগেই বলেছিলাম, যারা আমার ঈদ ব্লগ দেখেছো সেখানে বলেছিলাম যে টানা বৃষ্টি হওয়ার কারণে আমাদের যে ভুট্টা ক্ষেত, সেটা একটা জমি প্রায় অর্ধেকই নষ্ট হয়ে গিয়েছে। তো বিশেষ করে বৃষ্টির কারণে অনেকদিন পানি জমে থাকার কারণে, তো এজন্য একটু আব্বুরও মন খারাপ। আর আমরা যেহেতু কৃষি কাজ করিও একটু, তো ওইখান থেকে একটা মোটা টাকা পাই আমরা, যে টাকা আমরা একটা কোনো কাজে লাগাই, কোনো জমিতে লাগাই বা কিছু একটা সংসারের জন্য করি। কিন্তু এবার তো আমাদের পুরো সংসারের উপরে অভাব অনটন যেন জুড়ে আসছে, বিশেষ করে আব্বুর এখনো পর্যন্ত চাকরির কোনো ইয়া নাই যে কবে খুলবে। তার উপর আবার আমাদের পরিবারের উপর এরকম ক্রাইসিস যাচ্ছে, বিশেষ করে আব্বুরও চাকরি নাই। চাকরি নেই বলতে যেহেতু চাকরির কারণে যে টাকা পায়, তো সে টাকা দিয়ে হয় না। আমার ভাই আবার হোস্টেলে থাকে, আমার বোন আবার পরে, আমিও পড়াশোনা করি, আমারও আবার সামনের মাসে আমার অনার্স থার্ড ইয়ার ইন কোর্স ডেট দিয়ে দিছে, সেখানে পরীক্ষা হবে, তো বই কিনতে হবে, এখনো অনেক ঝামেলা। এই জন্য একটু ইয়ার মধ্যেই আছি, প্যারার মধ্যেই আছি। তো এখন যেহেতু 12টা বাজে, তো এখন গোসল করব, গোসল করে টোরে খাওয়া দাওয়া করে প্যাকিং করব। যাক, ভাগ্যটা ভালো, এখন একটু আকাশটা মেঘ মুক্ত হয়েছে, এখন একটু আকাশটা ভালো, মনে হয় বৃষ্টি আসবে না। তো তোমাদেরকে আমি জানানো হয়নি যে আমি কি পরীক্ষা দিতেছি এবং মানে কোন চাকরির পরীক্ষা দিচ্ছি, সেটা তোমাদেরকে বলা হয়নি, তো সেটা বলি। তো আমি মূলত মানে যেহেতু আমি এখনো গ্রাজুয়েশন কমপ্লিট করিনি, আমি এখন বর্তমানে অনার্স থার্ড ইয়ারে নতুন। তো মূলত এইচএসসি পাস এবং মেট্রিক পাশে যে জব সার্কুলার গুলো হয়, তো সেগুলায় অ্যাপ্লাই করছি। তো আমার একটা পরীক্ষা আছে কালকে, যেটা 10 তারিখ, সেটা হচ্ছে প্ল্যানিং ডিভিশন, যেটা পরিবার পরিকল্পনা মনে হয়, তো সেটার অফিস সহায়ক আমি একটু অনেক আগেই করেছিলাম, তো সেটার পরীক্ষার ডেট দিয়ে দিছে। আর 11 তারিখ যেটা পরীক্ষা, সেটা হচ্ছে তোমার ভূমি মন্ত্রণালয়, তো সেটার আবার অফিস সহায়ক।
তো ওই পরীক্ষাটাও তো ওই পরীক্ষা, এই দুটো পরীক্ষায় দিব। তো কেননা আমার এই চাকরিটা খুব দরকার, বিশেষ করে এক তো আমাদের পরিবারের উপর এখন বাজে অবস্থা যাচ্ছে, কেননা আব্বুর জব নেই, তার উপর হচ্ছে আবার আমিও বাসায় বসে বসে থাকি। যেহেতু ন্যাশনালে পড়ি তত বেশি পড়াশোনার চাপ নেই, পড়াশোনার চাপ আছে আমার যেহেতু সাবজেক্ট কঠিন তাও আছে, কিন্তু তবুও এক কথায় আমার নিজের জন্য এবং আমার বাবাকে যাতে আমি আমার বাবার আর্থিকভাবে একটু সাহায্য করতে পারি, কেননা এখন আমাদের পরিবারের অবস্থা আসলেই খুব খারাপ, যেটা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না যে আমরা কিরকম সংকটের উপর দিয়ে যাচ্ছি। তো এই জন্য আমার বিশেষ করে আমার নিজের জন্যও আমার এই চাকরিটা খুব দরকার। আমার অনেকগুলো স্বপ্ন আছে এবং ইচ্ছা আছে, যেহেতু আমি এখন পর্যন্ত 1 টাকাও ইনকাম করি না। তো আমি যদি চুলও কাটতে যাই তাও আমার বাবার কাছে আমাকে টাকা নিতে হয়, তো কত দিনের টাকা যাবে, তাই না? আমাকে তো আমার বাবার বিষয়টা বুঝতে হবে, যে যদিও আমার বাবা মুখে কিছু বলে না কিন্তু আমি তো বুঝতে পারি আমার বাবার বিষয়টা, যে যদি আমি যেহেতু বড় ছেলে, তো আমি যদি আমার বাবাকে একটু উপকার করতে পারতাম তাহলে হয়তো আব্বুর বোঝা কম হতো, কেননা আমি ছাড়া কে দেখবে, যেহেতু আমি বড়। তো আব্বু আম্মুর কষ্টটা আমি বুঝি, তো এই জন্য খুব আমি নিজেও কষ্ট করেছি যে যাতে আমার এই চাকরিটা হয়। আর মেইন কথা হতো যে সরকারি চাকরি তো আর হাতের মোয়া না, হাতের যে যখন ইচ্ছা করবো তখন পাবো। কেননা যেহেতু আমি যে পরীক্ষাটাও দিচ্ছি সেই পরীক্ষাটাও বিশেষ করে 18 থেকে 32 বছর পর্যন্ত তারাও অ্যাপ্লাই করছে, তো তাদের সাথে একটা খুব কম্পিটিশন হবে। তো পড়াশোনার পাশাপাশি চাকরির প্রিপারেশন নিচ্ছি, তো ততটা হয়তো ভালো আমার প্রিপারেশন না, কেননা আমার সামনে যেহেতু ইংলিশ নিয়ে পড়ি আমি, তো আমাকে একাডেমিক পড়া পড়তে হয়, চাকরির প্রিপারেশন তত বেশি নেওয়া হয় নাই। তবুও এখন যতটুকু প্রিপারেশন নিজের প্রতি আত্মবিশ্বাস থেকে আমি দিতে যাব, যে যদি আল্লাহ আমার রিজিকে রাখে তা অবশ্যই হবে, আর না হলে তো নাই। তো দেখি যে কি রাখছে আমার কপালে। তো আশা করি যে যতদূর সম্ভব তত পড়েছি, এখন বাকিটা আল্লাহর হাতে। তো জানি না কি হবে। আব্বু আম্মু দুজনে গেছে বাইরে নিজ নিজ কাজে, তো এই জন্য আমাকে এখন বাসার দায়িত্ব দিয়ে গেছে যেটা বরাবরই দেয়। তো এই যে হচ্ছে ছাগলের বাচ্চা দুটোকে দেখতেছি, ওইদিকে আবার হাঁসের বাচ্চা আছে, তো ওগুলোকে দেখতেছি। তারপরে আবার এই যে আমাদের কবুতরের বাচ্চা আছে, কবুতরকে খাবার দিতেছি। তো এই যে মুরগির বাচ্চা আমার পিছনে, ওদেরকে একটু দেখতেছি। আর তোমরা তো জানোই, তোমাদেরকে তো আমি বরাবরই বলে আসতেছি যে শিয়াল আর বেজির অত্যাচার আমাদের তো হাঁসের বাচ্চাকে দেখতেই হয়। আর আব্বু আম্মু যেহেতু একা হাতে সবকিছু করতেছে, তো আমি কিছু না হলে তো আমাকেও কিছু করতে হবে, তাই না? তো এগুলা কেটেই আমার সময় কাটতেছে। আর আজকে হয়তো যেহেতু এখন অলমোস্ট প্রায় 12:30 বাজে, তো এখন আর বেশি কথা বাড়াবো না, কেননা এখন আমাকে গোসল করে সবকিছু রেডি সেডি করে, যেহেতু আবার আজকেই ট্রেন, তো দেখা হচ্ছে তখন যখন আমি রেডি হয়ে ট্রেন যাচ্ছি। A few moments later. তো এখন বাজে 7:07। তো আমি এখন রেডি স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে, কেননা আমার ট্রেন হচ্ছে 8:40-এ। তো এখন যেহেতু অলরেডি 7টা বেজে গেছে, আমার বাসা থেকে স্টেশনে যেতে সময় লাগে আধা ঘন্টার মতো। তো সেখানে গিয়ে কিছু কেনাকাটা আছে, যেমন কিছু খাবার নিব, তারপরে আরো টুকটাক কিছু কাজ আছে, যেমন ফোনে রিচার্জ দেওয়া থেকে শুরু করে থাকে না, তো সেগুলো করার জন্য তাড়াতাড়ি বের হয়েছি। তো আমি এখন যাওয়ার জন্য রেডি। সবাই দোয়া করবে আমার জন্য যেন আমি পরীক্ষাটা ভালো দিতে পারি। তো থাক, দোয়া করি আমার জন্য যেন আমি ভালোভাবে পরীক্ষা দিই এবং এই জার্নিতে সফল, এই জন্য আমার একটা চাকরি হয়, আর সাবধানে যেন ফিরে আসতে পারি। তো বেরোচ্ছি এখন। আব্বু আবার আমাকে রাখতে যাবে, আব্বু মোটরসাইকেল বের করছে, অন্ধকারের জন্য ভালো ক্লিয়ার আসতেছে না, তো আমাকে আর তোমরা দেখতে পাবে না, কারণ এখন অন্ধকার, যেহেতু রাত 7টা বাজে, তো এই জন্য আর শুট নেওয়া সম্ভব না। আর গাড়িতে যাবো মোটরসাইকেলে, তো সেখানেও অন্ধকার, তো এই জন্য একবারে স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। তো সবাই দেখতে থাকো। তো আমি রিক্সায় চললাম, কেননা আব্বুর আমাকে ডাকে আসার কথা ছিল পুরাতন স্টেশনে, কিন্তু আব্বুর গাড়িতে বেশি তেল নাই, আর অল্প একটু তেলই ছিল। যদি আমাকে আব্বু পুরাতন স্টেশনে রাখতে আসতো তো তাহলে আব্বু বাসা যেতে পারতো না, আর বর্তমানে আমার দেশে যা তেল সংকট, কেননা তেল একদমই পাওয়া যাচ্ছিল না। তো এই জন্য আব্বু আমাকে মানে আর বেশি দূর না, অর্ধেক করে বেশি রাস্তায় আমাকে রাখে গিয়ে তারপর আমি এখান থেকে রিক্সা নিলাম। তো এখন আমি যাচ্ছি নীলফামারী পুরাতন স্টেশন, আর আব্বু বাসায় চলে গেল। চলে
চলে আসলাম আমি নীলফামারী পুরাতন স্টেশন। আমি একটু তাড়াতাড়ি এসে গেছি, কেননা এখন বাজে 7:50 আর আমার ট্রেন হচ্ছে 8:40-এ। তো ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে, কেননা ট্রেন মিস হয়ে গেলে তো হলোই, আর আমাদের এখান থেকে আর কোনো ট্রেনও যায় না, এটাই লাস্ট ট্রেন নীলসাগর এক্সপ্রেস, এটা ঢাকা যাওয়ার জন্য। তো এই জন্য তাড়াতাড়ি আসাই ভালো। আর আব্বু আমাকে অর্ধেক রাস্তা রেখে গেল, সেটা তো তোমরা হয়তো বুঝেই গেছো, কেননা আমার আব্বুর মোটরসাইকেলে বেশি তেল ছিল না। তাও আব্বু আমার জন্য কষ্ট করে এসেছে। তো আব্বু যদি আমাকে এখানে রাখা যেত তাহলে হয়তো আব্বু বাসায় যেতে পারতো না, কেননা গাড়ির তেল শেষ হয়ে যেত। তো আর বর্তমানে যে তেল সংকট, টাকা দিয়েও তেল পাওয়া যাচ্ছিল না। তো এই জন্য আব্বু আমাকে অর্ধেক রাস্তায় নামিয়ে দেওয়ার পর রিক্সা ঠিক করে চলে আসলাম আমি। তো এখন ট্রেনের জন্য অপেক্ষা করব। তো ট্রেন আসলে দেখা হচ্ছে। তো ফাইনালি আমি ট্রেনে উঠেই পড়লাম। তো এখন অলমোস্ট 8:40-এর ঠিক টাইমে ট্রেন আসছে। যদিও স্টেশনে অনেক ভয় লাগতেছিল, কেননা প্রথমবার ফোন নিয়ে একা একাই যাচ্ছি, ভিডিও করতেছিলাম, তো অনেক বাজে লোকও দেখতেছিল। তো ভাবলাম আমার ফোনটা যেন চুরি না হয়ে যায়, তবুও মনে একটু সন্দেহ। আর বিশেষ করে ট্রেনে একা একা জার্নি করা, আমি এবার ধরে মনে হয় 2বার না 3বার একা একা যাচ্ছি, তো একটু ভয় করতেছিল। তো এখন অনেক ক্রাউড। তো একটু লম্বা ঘুম দেবো এরপর। যদিও ট্রেনে আমার ঘুম ধরে না, যদি কোথাও যাই কোনো একটা নতুন জায়গায় আমার এমনিতে ঘুম ধরে না, তো একটু চেষ্টা করবো বিশ্রাম নেওয়া। তো দেখা হচ্ছে কাল সকালবেলা যখন আমি The next day. তো এখন বাজে অলমোস্ট 6টা। তো আমি কেবল এয়ারপোর্ট স্টেশনে নামলাম। তো এখানে আরো অনেকজনের সাথে পরিচয় হলো, তারাও পরীক্ষা দিতে যাচ্ছে ওই সেম সেন্টারে। তো এখন তাদের সাথে মিলে আমরা যাচ্ছি বিএফ শাইন কলেজ। তো এখন সিএনজি চেক করলাম, এখন আমরা সিএনজিতে গিয়ে চড়বো। চলে আসলাম বিএফ শাইন কলেজ পরীক্ষার সেন্টারে। তো এখন এখানে একটু, যেহেতু অনেক ভিড় দেখতেছি, আমি আসার আগে আরো অনেক স্টুডেন্টই আসছে। তো এখন হয়তো এখানে একটু ফ্রেশ হবো, কিছু খাবো, কারণ কিছু খাওয়া হয়নি। তো পরীক্ষা সেন্টারে তো আর ফোন দিবে না যে ব্লক করবো। তো পরীক্ষা দেওয়া শেষ, এখন আমি যাচ্ছি আমার খালার বাসা জয়দেবপুরের। এখন যে জ্যাম, বেরোনো অনেক কষ্টকর, তার উপর আবার এখানে আবার পেট্রোলের জন্য অনেকজন লাইন দিয়ে আসে। তো পরীক্ষা মোটামুটি দিলাম ভালো, তবে আমার মনে হচ্ছে আরো একটু পড়ার দরকার ছিল, কেননা প্রচুর পরীক্ষার্থী, মাত্র 29টা সিট, তার মধ্যে পরীক্ষার্থী মনে হয় 18,000 অ্যাপ্লাই করছে, তার মধ্যে আমাদের সেন্টারেই আসছেন প্রায় 7,000-এর মতো। আরো অন্যান্য সেন্টারে পরীক্ষা হচ্ছে। তো এখন আমি একটা বাস নিব, বাস নিয়ে চৌরাস্তা যাব, কেননা আমি আজকে রাত তো থাকবো আমার আন্টির বাসায়, কেননা কালকেও আবার আমার পরীক্ষা আছে। তো এই জন্য এখন আমি যাচ্ছি জয়দেবপুরের উদ্দেশ্যে। 2,000 years later. তো আমি সেই কখন আন্টির বাসায় আসছি। তো আসে এতটা ক্লান্ত ছিলাম যে পরে ভাবলাম যে একটু ভিডিও করে, কিন্তু আর হয়ে ওঠেনি, কেননা এক তো কাল রাতে ট্রেন জার্নি করে আসছি, সারা রাত ঘুমাইনি। তার উপর আবার আজকে পরীক্ষার এত বেশি মানুষ ছিল এবং এত বেশি ক্লান্ত ছিলাম যে আসে একটু রেস্ট নিলে হয়তো হতো না। তো এই জন্য এখন একটু ফ্রি হইলাম, ঘুম থেকে উঠলাম, এখন সন্ধ্যা হয়ে গেছে প্রায়। তো এই জন্য ভাবলাম যে একটু কথা বলি তোমাদের সাথে। তো আজকে এখন একটু কথা হলো পরীক্ষা নিয়ে। আজকে যে চাকরির পরীক্ষাটা দিলাম, পরীক্ষাটা যে
সেখানে ততটাও কঠিন হয়নি, মানসম্মতই হয়েছে, তবে আমি একটু কুলাতে পারিনি। কেননা কুলাতে পারি নাই বলতে, প্রশ্ন ইজি ছিল। বাংলা, ইংলিশ এবং সাধারণ জ্ঞান আর গণিত, এই চারটা বিষয় আসছিল। তবে বাংলা, ইংলিশ এবং সাধারণ জ্ঞানের তুলনায় গণিতটা অনেক কঠিন ছিল। এই জন্য আমি গণিতটা একটু ভালোভাবে করতে গিয়ে সাধারণ জ্ঞানটা এক কথায় শেষে তাড়াহুড়ো করে দিয়েছি, তো এই জন্য আমার পরীক্ষাটা একটু খারাপ হয়েছে। আর সবচেয়ে পরীক্ষাটা একটু বাজে হওয়ার কারণ কি, আমাদের রুমে কোনো ঘড়ি ছিল না, একটা ঘড়ি ছিল, তা হচ্ছে ঘড়িটা নষ্ট ছিল। আর আমাদেরকে তো কোনো ঘড়ি এবং ফোন অ্যালাউ করতে দেয়নি, যেহেতু বিএফ শামীম কলেজ ক্যান্টনমেন্ট এরিয়া, একদম সব কিছু একদম খুঁটিনাটি চেক করতেছিল। তো এজন্য একটু মন খারাপ। তবে আর হ্যাঁ, আর একটু হয়তো আশা ছিল, তবে যেহেতু 29টা পোস্ট এবং প্রায় আবেদন করেছে প্রায় 18,000-এর কাছাকাছি, তো তোমার কাছে একটা বিষয় শুনলে হাসবে। তো আজকে আমাদের যে সেন্টার বিএফ শাহীন কলেজ, সেখানেই মনে হয় যে 8,000-এর বেশি ক্যান্ডিডেট আসছে পরীক্ষা দিতে। তো আমি খুব আশা নিয়েছিলাম যে হয়তো খুব ভালো পরীক্ষা দিব, কিন্তু ওদেরকে এত বেশি যে মানুষজন এবং মাত্র 29টা পোস্টের উপর যদি 8,000 জন, শুধুমাত্র এই সেন্টারে যদি 8,000 জন আসে, এবং আরও নাকি 2টা সেন্টারে পরীক্ষা হচ্ছিল এই পদেরই, তো তখন একটু হতাশ হয়ে গেছিলাম যে, আর সবচেয়ে বড় কথা কি, একদম বিসিএস যা প্রিপারেশন ছিল তারাও নাকি আসছে, এরকম আশেপাশে দু একজনের সাথে কথা বললাম, যে দেখলাম। তো ভাবলাম যে হয়তো আমার কপালে নেই, তাই জন্য যা হয়েছে হয়েছে, তাই না, যে যেটা হওয়ার সেটা হয়ে গেছে, ওটা ভাবলে তো আর, সামনে যে আমার পরীক্ষা আছে বিশেষ করে কালকে, সেটা কেন আমি খারাপ করবো। তো আঙ্কেলও অনেক বুঝাইলো, যে যে আঙ্কেলের বাসায় আসছে, আঙ্কেল আমাকে সবসময় সাপোর্ট করে। তো এখন আন্টির বাসায় আছি। তো কালকে আবার একটা পরীক্ষা আছে, সেটা হচ্ছে আমার মগবাজার বিটিসিএল আই। তো হ্যাঁ, আরেকটা বিষয়, তো যেহেতু আমি পরীক্ষার পুরো জার্নিটা শেয়ার করতেছি তোমাদের সাথে, তাহলে একটা বিষয়, একটা পরীক্ষা সেন্টার শেয়ার করবো, আরেকটা কেন করবো না, তাই না? তো এই জন্য আমি দুটাই করবো, হয়তো ভিডিওটা একটু লং হবে, তো আশা করি তোমরা বুঝতে পারবে। আমি যে খারাপ প্রিপারেশন নিচ্ছি তাও না, কারণ তোমাদের সাথে তো আমি সবকিছু শেয়ার করেছি, যে বর্তমানে আমাদের ফ্যামিলির উপর যে ক্রাইসিস যাচ্ছে, বিশেষ করে আমার বাবারও চাকরি নেই, আর আমাদের ফ্যামিলির যা অবস্থা, এই মুহূর্তে আমার যে কোনো একটা চাকরি খুব দরকার। তো সেই অনুযায়ী আমি খুব ভালোভাবে প্রিপারেশন নিয়েছিলাম, খুবই আশাবাদী ছিলাম যে হয়তো আমি এবার এই চাকরিটা পাবো। এজন্য সোশ্যাল মিডিয়ায় তো কম অ্যাক্টিভ ছিলাম, হয়তো তোমরা জানো যে বেশি ব্লগও দেইনি, যেগুলো ব্লগ দিয়েছিলাম সেগুলো অনেক আগে শ্যুট করা ছিল, জাস্ট এডিট করে ছাড়ছি। তো শুরু থেকেই ভালোই ছিলাম। এবং আর হ্যাঁ, আরেকটা তোমাদের কথা শেয়ার করি, যে যেহেতু বিএফ শাহীন কলেজে পরীক্ষা এত স্ট্রিক্ট হওয়া সত্ত্বেও, শেষে আমরা যখন পরীক্ষার ঘন্টা বেজে যায়, তো তখন আসতেছিলাম, তো আসে দেখি যে একটা রুমে কোন জানি ছেলে নাকি ফোন দেখে পরীক্ষা দিছিল, এবং সেখানকার যে টিচার, যে গার্ড ছিল ম্যাডাম, উনি নাকি কোনো স্টেপ নেয়নি, তো যার কারণে ওইখানে কয়েকজন ছেলে একদম গলা একদম প্রতিবাদ উঠাইছে, এবং সবাই সেখানে ঘিরে ধরছিল। তো এরকম যদি একটা সুনামধন্য প্রতিষ্ঠান বিএফ শাইন কলেজেও, যেখানে এত বেশি সিকিউরিটি, এত বেশি স্ট্রিক্ট হওয়া সত্ত্বেও যদি সেখানে নকল করতে গিয়ে ধরা পড়ে, তাহলে আর বাকি সেন্টারগুলোর কথা কি বলবো, তাই না? তো তখন থেকে একটু মন খারাপ, যে হয়তো এই চাকরিটা হবে কিনা জানি না, তাও যদি আল্লাহ রাখে আমার কপালে, যে যদি ভাগ্যে থাকে হবে। আঙ্কেল বললো যে সবাই এরকমই পরীক্ষা দেয়, তো টেনশন নিও না তুমি। তো আর বিশেষ করে একটা কথা বলে, আমি যেহেতু এখনো রানিং, আমি অতটাও জব প্রিপারেশন ভালোভাবে নেই, কেননা আমি, আমার আবার সামনের মাসে ইন কোর্স এক্সাম, তোমাদেরকে আগেই বলেছি। তো এই জন্য একাডেমিক পড়াশোনা করতে হয়, তো ফুল দমে তো চাকরির প্রিপারেশনটা নেওয়া হয় নাই। তো যা নিয়েছি, যা দিচ্ছি আলহামদুলিল্লাহ। তো তাও চেষ্টা করব আরো সামনে। তো আজকে পরীক্ষাটা দিলাম, যে যে অনেকদিন পর পরীক্ষা দিলাম চাকরি, অনেক আগে দিয়েছি, 25 সালে মনে হয় প্রথমে, আর পরীক্ষা দেওয়া হয়। অনেক ভুল ছিল আমার, বিশেষ করে যে প্রশ্ন দাগানোর সময়, সেগুলো সংশোধন করলাম, ভুল থেকে শিক্ষা নিলাম, এক্সপিরিয়েন্স হলো এক কথায়, যাতে সামনে যে আরো পরীক্ষা হবে, সেই পরীক্ষা যেন এই সেম ভুল না হয়। আর যেহেতু পরীক্ষা দিলাম, এক্সপিরিয়েন্সটা তো হলো, আর বুঝলাম যে সে এগুলা, তো যা দিলাম ভালোই দিলাম। এখন কালকে পরীক্ষাটা আছে, আই হোপ যে ওখানে যেন বেস্টটা দিতে পারি। The next day. এখন বাজে 6টা। কালকের পরীক্ষাটা তো কেমন হয়েছে তা তোমাদেরকে বলেছি। তো আজকে 11 তারিখ, আজকেও পরীক্ষা আছে, সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠলাম, এখন অলমোস্ট 6টা বাজে। তো আঙ্কেলের বাসায় যেহেতু ডুয়েট ক্যাম্পাস জয়দেবপুর, তো আমি প্রথমে ট্রেনে যাইতে চাইছিলাম, কিন্তু আঙ্কেল বললো যে ট্রেনে গিয়ে নাকি কমলাপুরে নামতে হবে, সেখান থেকে একটু ভেজাল আছে, আরো অন্য গাড়ি নিতে হবে। কিন্তু আঙ্কেল এখানে বললো যে এখানে নাকি আঙ্কেলের বাড়ির পাশে অবদা এবং পল্লী বিদ্যুৎ নামে একটা জায়গা আছে, সেখান থেকে নাকি ডাইরেক্ট মগবাজারের বাস পাওয়া যায়, গাজীপুর পরিবহন। তো সেখানে গিয়ে নাকি হবে। তো
তোমরা হয়তো ভাবতেছো যে আমার সকাল সকাল মনটা একটু খুশি, কেননা কালকে আমি তোমাদেরকে বললাম না যে আমি কালকে যে আমার পরিকল্পনা বিভাগের পরীক্ষাটা ছিল সেটা আমি একটু বাজে দিয়েছি। তো তোমরা হয়তো জানো না যে আমার কালকে পরীক্ষার রেজাল্ট কালকে রাতেই দিয়েছে এমসিকিউ এর। তো সেখানে খুব খুশির সংবাদ যে আমি এমসিকিউ क्यों পরীক্ষাটা हिला দিয়েছি डाला ना। এসেছে। তো আমি খুব খুশি। অবশ্য আমার মোটামুটি ভালোই দিয়েছিলাম, প্রশ্ন মানসম্মত ছিল এবং আমার যেহেতু আমি খুব ভালো প্রিপারেশন নিয়েছিলাম তো জন্য আমার প্রশ্ন কমনও ছিল, কিন্তু ওই যে বললাম না যে আমি একটু টাইমটা ম্যানেজমেন্ট সুবিধার করে উঠতে পারিনি, বিশেষ করে গণিতটাতে বেশি সময় দেওয়ার কারণে আমার এইদিকে যে সাধারণ জ্ঞানের যে অংশটা ওটা আমি খুব তাড়াহুড়ো করে দিয়েছি, তো এই জন্য একটু কনফিউজ ছিলাম, কেননা আরো ভালো দিতে পারতাম। লাস্টে 4-5টা প্রশ্ন যে কি দাগাইছি নিজেও জানি না। আর কালকে একটু ঘাবড়ে গেছিলাম, সেটা তোমাদেরকে আগেই বলেছি যে বিশেষ করে কালকে যতগুলো পরীক্ষার্থী ছিল ও আমাদের সেন্টারেই প্রায় 2 থেকে 3টা সেন্টারে এক্সাম হয়েছিল আমাদের, শেরে বাংলা আর মানে বিএফ শাহিন কলেজ আরো ওইদিকে। তো আমাদের সেন্টারে মানে 8,000+ স্টুডেন্ট আসছিল একবারে 18 থেকে 32 বছর পর্যন্ত। এক তো ঘাবড়ে গেছিলাম, সবাই যে হারে বই পড়তেছিল, আর যখন আবার বাসায় পরীক্ষা সেন্টার থেকে বের হই তখন আবার 2-1জনের কাছে শুনছিলাম যে তাদের নাকি 75টার মধ্যে 72-73টায় নাকি কমন আসছে, তো হবে। তখন এক কথায় আমি একটু টেনশনে ছিলাম যে এত ভালো প্রিপারেশন নিলাম, তার উপর আবার পরীক্ষাও ভালো ছিল। আমি যেহেতু 4-5টা এমনি দাগাইনি, আবার যেগুলো দাগাইছি তার মধ্যে অনেকগুলো কনফিউজ ছিল, তো আমার রেজাল্ট কিভাবে আসবে? তো আমার মনে হয় যে আমার ভাগ্যে ছিল। তো এখনো অতটা খুশি হওয়ার কিছু নেই, কেননা এটা জাস্ট এমসিকিউ এর প্রিলি রেজাল্ট দিছে। তো এরপরে আবার রিটেন এক্সাম হবে, তো সেটারও ডেট তারা দিয়ে দেবে, রিটেনের পর আবার ভাইবা হবে। তো এমনি জাস্ট তবুও খুশি লাগতেছে যে এটা আমি কখনো এক্সপেক্টই করিনি। আঙ্কেলকেও বাসায় এসে বললাম যে আঙ্কেল আমার মন খুব খারাপ, তো পরীক্ষাটা বাজে হয়েছে, অনেক ভালো আসার পরেও টাইমটা ম্যানেজমেন্ট করতে পারিনি বিধায় আমার হয়তো হয়ে উঠলো না। তো আঙ্কেল বললো যে সমস্যা নাই, যে সবার পরীক্ষায় এরকম হয়, তুমি টেনশন করিও না। তো আঙ্কেলের কথাটাই হলো যে রেজাল্ট আসছে। তো একটু খুশি যে কষ্টের একটু প্রথমে একটু সাফল্য ধরা দিল, এখন জানি না শেষ পর্যন্ত কি হয়। তো চলে এসেছি আমি অদ্দা পল্লী বিদ্যুৎ বাস স্টপ। তো এখান থেকে এখন আমি মগবাজারে একটা বাস নিব। তো যেহেতু এখান থেকে বাসটা চলাচলে যায়, এখান থেকে ডুয়েট ক্যাম্পাস খুব কাছে, 3-4 মিনিট লাগে। তো এখন একটা বাস নিব গাজীপুর পরিবহন। তো তারপরে যাবো মগবাজার, মগবাজার গিয়ে আবার বিটিসিএল আইডিয়াল যে স্কুলটা সেটা খুঁজতে হবে। তো ততক্ষণে দেখতে থাকো। আর আজকে আমি একটু খুব তাড়াতাড়ি বের হয়েছি, কেননা এর আগে আমি মগবাজার কখনো যাইনি, এটা আমার ফার্স্ট টাইম। তো যেহেতু আবার প্রথমবার বাসে করে যাচ্ছি, তো কোথাও ভুলভাল জায়গায় জায়গা নিয়ে জন্য সময় হাতে নিয়ে যাচ্ছি। তো কেননা এর আগে আমি যখন ডাইরেক্ট কমলাপুর বাস স্টেশনে যেতাম, তো সেখানে গিয়ে ডাইরেক্ট বাইক নিতাম এবং বাইক আমাকে ডাইরেক্ট স্কুলের গেটে নামা দিত। কিন্তু এবার যেহেতু ওটা কোনো ওরকম কোনো স্পেস নাই, তো এজন্য হাতে সময় নিয়ে বের হলাম। তো দেখি যে ঠিক মতো যেতে পারি কিনা। তো অনেকক্ষণ ধরে অপেক্ষায় আছি, বাস সকাল সকাল তো হয়তো একটু কম আসেছে। তো চলে এসেছে বাস। ফাইনালি চলে আসলাম বিটিসিএল আইডিয়াল স্কুল মগবাজার। এক তো হচ্ছে এত সকাল সকাল বের হচ্ছে, সকাল 6টায়। তো তোমরা হয়তো ভিডিওতে দেখেছো। তো 6টায় বের হওয়ার পর এত যে জাম রাস্তায়, আমি প্রায় 6টায় বের হচ্ছি, এখন প্রায় 8টা বাজে, কেবল জাস্ট আসলাম। প্রায় আধ ঘন্টার মতো জ্যামে আটকেছিলাম, আর ঢাকা শহরের জ্যাম তো একমাত্র আল্লাহ জানে যে কবে খুলবে। তো এখন আসলাম সেন্টারে, এখন আর বেশি ফোন টোন ইউজ করতে দিবে না হয়তো, এখন একটু সিট টিট খুঁজবো। তো পরীক্ষা দেওয়ার পর দেখা হচ্ছে। যাব ব্রজের কুলে কুলে যাব ব্রজের কুলে কুলে মাগো পায়ের রাঙা ধুলি যাব ব্রজের কুলে কুলে মাগো পায়ের রাঙা ধুলি ওরে পাগল মন যাব ব্রজের কুলে কুলে মাগো পায়ের রাঙা ধুলি ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তোর ওরে নয়নেতে নয়ন দিয়ে। তো আমার চেহারা দেখে হয়তো তোমরা বুঝে গেছো যে আমার উপর দিয়ে কি গেছে। একে তো 3 দিন ধরে জার্নি, তার উপর ঘুম নাই। তো কালকে আমার যে মগবাজারের পরীক্ষাটা ছিল সেটা শেষ হয়েছে 11টায়। তো সেখান থেকে আসার পর যেন এমন জ্যাম যে কি বলবো, যেহেতু গাবতলী থেকে আমাদের উত্তরবঙ্গে আসার জন্য টিকিট কাটতে হয় বাসে। তো সেখান থেকে
গাবতলীতে ওঠার জন্য মগবাজারের যে মহাখালী আছে ওখান থেকে গাবতলীতে আসার জন্য প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ওয়েট করতে হয়েছে। এত পরিমাণ ভিড় আর এত যে পরীক্ষার ক্যান্ডিডেট আসছে, শুধু একটা পোস্টের না, সেখানে আরো যে ভূমি মন্ত্রণালয়ের যে আরো যে ইয়াগুলো ছিল, যেমন অফিস সহকারী তো ছিল যেটা আমি দিয়েছি, তারপরে হচ্ছে তোমার কম্পিউটার অপারেটর, দেন হচ্ছে আরো যে 9-10 গ্রেড সবগুলো পরীক্ষা কালকেই নিয়েছে, তো খুবই জ্যাম ছিল। আর ঢাকা শহরের জ্যাম তো জানোই যে একবার লাগলে কখন যে শেষ হবে তার কোনো ঠিক ঠিকানা নাই। তো সেখান থেকে আসার পর গাবতলীতে আসছি। গাবতলীতে আসার পর আবার এমন একটা বাজে একটা বাস নিয়েছি যে কি বলবো। তো বাসে উঠছি একটায়, এবং আমাকে, যেহেতু উত্তরবঙ্গে আমার বাসা দিনাজপুর জেলায়, তো রংপুর পর্যন্ত নাকি ওই বাস আসবে। তো আমাকে রংপুরে নামাই দিছে রাত 9টা। তো সেখান থেকে আবার সৈয়দপুর অবদা আসতে লাগছে 2 ঘন্টা, 11টা বাজছে। আবার ওখান থেকে বাসায় আসতে সময় লাগেছে 12:30। কালকে আমি 12:30টায় বাসা ঢুকছি, আর আব্বু তো আমার উপর খুবই রাগ করছে, কেননা আমাদের বাসা থেকে, তো যেখান থেকে এক কথায় আমাকে পিক আপ করতে হয়, সেটা হচ্ছে পুলের হাট। সেখানে এমনি অত রাতে, দিনের বেলাও ভ্যান রিক্সা পাওয়া যায় না, সেখানে অত রাতে কিভাবে পাওয়া যাবে। আব্বু অনেকক্ষণ অপেক্ষা করছিল, আব্বু তো খুবই রাগ আমার উপর। আমি কি করবো বলো তো, যদি একটা গাড়ি এরকম সময় লাগা দেয়, সেটাতে আমার কি কোনো দোষ আছে? তো কালকের পরীক্ষাটা মোটামুটি ভালোই দিয়েছিলাম। কালকের পরীক্ষাটা অনেক সহজ ছিল তুলনামূলক এর আগের দিনের অপেক্ষায়। তবে কালকেরটা আমি বেশি ভালো হয়েছে, আমি আশাবাদী ছিলাম, কিন্তু কালকে পোস্ট ছিল অনেক কম। কালকে যেহেতু ভূমি মন্ত্রণালয় ছিল, পোস্ট ছিল মাত্র 14টা, 14টা নাকি 12টা। তো সেই 12টার মধ্যে পরীক্ষা দিয়েছে প্রায় 4,000 প্লাস, তো সেখানে কিভাবে সম্ভব, তাই না? তো প্রশ্ন মোটামুটি ইজি ছিল, তো এই জন্য হয়তো কাট মার্কটা একটু বেশি ছিল। তবে আমার এই পরীক্ষাটার রেজাল্টটা আসে নাই, তবে না আসায় খুশি হয়েছি। তো এটার জন্য আবার আরেকদিন ঢাকা যেতে হতো, এটা আরেকটা প্যারা। তো যেহেতু পরিবার পরিকল্পনা, যারা পরিকল্পনা ডিভিশন যেটা, সেটাতে হয়েছে, তো ওটা নিয়ে প্রিপারেশন নিই। তো ওটারে দেখি কি আছে কপালে। তো তোমরা হয়তো দোয়া করবে আমার জন্য, যেন আমি এই চাকরিটা হয়ে যায় আমার। আর কালকে রাত 12:30টায় আসার পর যে ব্লগের যে ইন্ট্রোটা নিব, সেটার কোনো সময়ই পাইনি। তো এমনি অনেক ক্লান্ত ছিলাম, ঘুম হয় নাই, খাওয়া দাওয়া নাই। আর জার্নি তো কেমন সেটা বুঝোই। তো এই জন্য হয়তো এই ব্লগটা আজকে 3 দিন ধরে করতেছি, হয়তো তোমরা বুঝবে বিষয়টা। তো আর কিছু বলবো না। তো এতটুকুই ব্লগ ছিল। তো কেমন লাগলো তোমাদের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবা, এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থেকো।